আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখব কুমিল্লা বোর্ড 2026-এর ত্রিকোণমিতি এবং পরিমিতি বিভাগের 7 নম্বর অঙ্কটি। তো 7 নম্বর অঙ্কের ক কি বলতেছে, একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, কি বলতেছে, একটি সুষম ষড়ভুজ, তাহলে ভুজটা কেমন, ভুজটা হচ্ছে কি সুষম ষড়ভুজ মানে 6টা বাহু। আচ্ছা, তাহলে একটি সুষম ষড়ভুজের বাহুর দৈর্ঘ্য অর্থাৎ 6টা বাহুর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছিল 5 সেন্টিমিটার এবং এর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ক্ষেত্রফল কার ক্ষেত্রফল, সুষম ষড়ভুজের ক্ষেত্রফলটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা খুব ভালো করে জানি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল নির্ণয় করার একটা সূত্র আছে, সেই সূত্রটা আমরা লিখব প্রথমে। তাহলে আমরা লিখতে পারি যে, তার আগে এখানে লিখি সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা 6, এই কথাটা আমরা লিখলাম। ষড়ভুজের সুষম ষড়ভুজের বাহুর সংখ্যা n = 6 এবং বাহুর দৈর্ঘ্য a = 5 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে কি ক্ষেত্রফল কি হবে, তাহলে আমরা লিখতে পারি যে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, সুতরাং সুষম ষড়ভুজের ক্ষেত্রফল, সুষম ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র কি, আমরা জানি যে a স্কয়ার ডিভাইডেড 4 cot 180 ডিগ্রি। ঠিক আছে, এইটা লেখার পরে এখানে কি দিব, আমি এখানে n গুণন দিব আর এখানে ডিভাইডেড n, যে যেভাবে খুশি মুখস্থ করতে পারে। আমি আমার মতো করে সবসময় মুখস্থ করেছি a স্কয়ার ডিভাইডেড 4 cot 180 ডিগ্রি, আর কি উপরে একটা n হবে নিচে একটা n হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমি কি করব, মান বসাবো। n এর মান কত, n এর মান 6। আচ্ছা, এর মান কত, 5 স্কয়ার ডিভাইডেড 4 cot 180 ডিগ্রি ডিভাইড n এর মান কত, n এর মান 6। আচ্ছা, তাহলে এখানে কত আসতেছে, এখানে যদি কাটাকাটি করি 2 3, তাহলে আসতেছে 75 ডিভাইডেড 2, আর এখানে cot 30 ডিগ্রি। আচ্ছা, তাহলে আমরা সরাসরি এখন ক্যালকুলেশন করব কি, 75 ডিগ্রি ডিভাইডেড 2 আর cot 30 ডিগ্রির মান কত। আচ্ছা, cot 30 ডিগ্রি মান আমরা যেভাবে জানি, cot তৈরি হয় কিভাবে, cot 30 ডিগ্রি এটা তৈরি হয় হচ্ছে হলো cos 30 ডিগ্রি ডিভাইডেড sin 30 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা কেউ যদি মনে করো যে আমি cot 30 ডিগ্রি গুণন 75 ডিভাইডেড 2, সে সেভাবেও করতে পারে। একটু আমি আমার মতো করে করতেছি, যে এখানে কত আসতেছে cos 30 ডিগ্রি। আচ্ছা, cos 30 ডিগ্রি মান কত, √3 ডিভাইডেড 2, আর sin 30 ডিগ্রি মান কত, হাফ। তাহলে √3 ডিভাইডেড 2 গুণন 2 ডিভাইডেড 1, তাহলে কত আসতেছে √3। তাহলে এখানে কি লিখতে পারি, গুণন √3। এখন আমার যে কাজ সেটা হচ্ছে কি, 75 √3 ডিভাইডেড 2 করার পরে ক্যালকুলেশন করে যে উত্তরটা আসবে সেটাই কি সুষম ষড়ভুজের ক্ষেত্রফল। 64.95 বর্গ সেন্টিমিটার। এইটা হচ্ছে কি, তাহলে সুষম ষড়ভুজের ক্ষেত্রফল কত, 64.95 বর্গ সেন্টিমিটার। এখন আসো আমরা খ নম্বর অঙ্কটা সমাধান করি। কি বলতেছে, পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করা। আচ্ছা, পুকুর পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে পুকুর পাড়ের কি থাকা লাগবে, তথ্য থাকা লাগবে। সেটা কোথায় আছে, উপরে লেখা আছে কি, একটি সামান্তরিকের দৈর্ঘ্য ও প্রস্থ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের সমান। অর্থাৎ একটি সামান্তরিকের দৈর্ঘ্য এবং প্রস্থ আছে, সেইটা কি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আর প্রস্থের সমান। সামান্তরিকের দৈর্ঘ্য, প্রস্থ ও কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে 50, 40 এবং 30 মিটার। আয়তক্ষেত্রটির ভিতরে চারদিকে 2.5 মিটার চওড়া পার বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। অর্থাৎ
আয়তক্ষেত্রটির ভেতরে চারদিকে 2.5 মিটার চওড়া পার বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। আমরা খুব ভালো করে জানি যখন কেউ পুকুর তৈরি করবে বা পুকুর খনন করবে তখন তার অটোমেটিক কি একটা জিনিস চলে আসে, পুকুরের পার কথাটা চলে আসবে। অর্থাৎ কেউ যখন পুকুর তৈরি করবে বা পুকুর খনন করবে তখন তাকে কি চিন্তা করতে হবে, অবশ্যই পাড়ের কথা চিন্তা করতে হবে। অর্থাৎ পার চারদিকে তার পার থাকা লাগবে প্লাস পুকুর থাকা লাগবে। তার মানে এখন কেউ যদি আমাদেরকে বলে যে আমি একটা পুকুর খনন করব, তাহলে আমরা খুব সহজে বুঝে নেব কি সেখানে কি থাকবে, অবশ্যই একটা পার থাকবে, সমান পার বিশিষ্ট একটা পার থাকবে প্লাস সেখানে পুকুর থাকবে। ঠিক আছে, তাহলে এখন পুকুর পাড়ের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করব কিভাবে, তাহলে অবশ্যই কি থাকা লাগবে, পুকুরের দৈর্ঘ্য পুকুরের প্রস্থ থাকা লাগবে। আবার কি এই যে পুকুর প্লাস পার, আমি যদি এই কথা বলি, যেমন এই হচ্ছিল আমার একটা জমি, কেমন আয়তাকার বিশিষ্ট একটা জমি, এই জমির ভিতরে আমি কি করব, তাহলে আমি কি বলতে পারি এইটা হলো কি আমার একটা জমি, তাহলে আমি লিখলাম এইটা হলো আমার জমি। আচ্ছা, জমির ভিতরে কি করব, আমি জমির ভিতরে একটা পুকুর বানাবো। তাহলে পুকুর যদি বানাতে চাই বা খনন করতে চাই সেক্ষেত্রে আমার কি আসবে, সেক্ষেত্রে আমার একটা পার এবং পুকুর আসবে। তাহলে আমি কি বলতে পারি যে সমান পার বিশিষ্ট একটা পুকুর বানাবো। তাহলে এই যে সমান পার চারদিকে সমান, তাহলে আমি বলতে পারি এটা পার আর এটা হলো পুকুর, এইটা হলো পুকুর আর এইটাকে বলতেছিলাম আমরা পার। পার যদি তাহলে এই পুরোটা কি, পুরোটা হচ্ছে আমার জমি, জমি ইকুয়াল বলতে পারি পার যোগ পুকুর, এই জিনিসটাই আমাদেরকে লাগবে। ঠিক আছে, তার মানে কি জমি ইকুয়াল কি পার প্লাস পুকুর। তাহলে এখানে কি লেখা আছে আমার, যে একটি সামুদ্রিকের দৈর্ঘ্য প্রস্থ একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের সমান, আবার সামুদ্রিকের দৈর্ঘ্য এবং প্রস্থ, সামুদ্রিকের দৈর্ঘ্য কত 50 এবং প্রস্থ কত 40, তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 50 মিটার আর আয়তক্ষেত্রের প্রস্থ কত 40 মিটার। ঠিক আছে, আচ্ছা এখন আয়তক্ষেত্রের কথা বলছে না, আর আমার এখানে দেখো কি বলতেছে, আয়তক্ষেত্রটির ভেতরে চারদিকে 2.5 মিটার চওড়া পার বিশিষ্ট একটি পুকুর আছে। তাহলে আয়তক্ষেত্রটি কি, আয়তক্ষেত্রটি বলতে বোঝাচ্ছে, এই আয়তক্ষেত্রটি বলতে বোঝাচ্ছে কি আমার জমি, আয়তক্ষেত্র মানে কি এখন জমি। এখানে যদি লেখা থাকতো জমির ভিতরের চারদিকে 2.5 মিটার চওড়া পার বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো, কিন্তু এখানে কি লেখা আছে আয়তক্ষেত্র, তাহলে কি জমির পরিবর্তে আয়তক্ষেত্র কথাটা যখন উল্লেখ করা আছে তাহলে আমি কি বলতে পারি, জমির পরিবর্তে আয়ত কথাটা আমরা ইউজ করব। ঠিক আছে, আর এখানে কি বলছে পার, এই যে পার কথাটা যে আছে পার বিশিষ্ট, তার মানে কি পার কথাটা পাইছি আমি পুকুর। দেখো এখানে পুকুর পাড়ের ক্ষেত্র পুকুরের কথা উল্লেখ করা আছে, দিন শেষে জমি অথবা আয়তক্ষেত্রটির কথা কি আমাদেরকে আনতে হবে। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি যে একটা জমি আছে, সেই জমির ভিতরে একটা পুকুর খনন করব, তাহলে বলতে পারি জমি ইকুয়াল পার প্লাস পুকুর। ঠিক আছে, এর উপর বেস করে কি করব আমরা এই অঙ্কটা ক্যালকুলেশন করব। তাহলে প্রথমে কি করব, প্রথমে আসলে আমার জমি, তাহলে আমি কি লিখতে পারি আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, এই যে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য, আচ্ছা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কত 50 মিটার, তাহলে আয়তক্ষেত্রটির প্রস্থ, আয়তক্ষেত্রের প্রস্থ ছিল 40 মিটার। আচ্ছা, তাহলে আয়তক্ষেত্রটি কি দরকার আমার, ক্ষেত্রফল দরকার। ঠিক আছে, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 50 গুণন 40 বর্গ মিটার, তাহলে কত আসতেছে 2000 বর্গ মিটার। আচ্ছা, তার মানে কি আয়তক্ষেত্রটি বলতে কি বোঝাচ্ছে, আয়তক্ষেত্রটি বলতে বোঝাচ্ছে আমার জমি। এটা জাস্ট আমি বোঝানোর জন্য লিখলাম কি আয়তক্ষেত্রটির জায়গায় আমি কি লিখবো জমি। তার মানে এই যে ফুল পার প্লাস পুকুর এগুলো কার ভিতরে আছে, সে জমির ভিতরে আছে, তাহলে সেই ফুল জমির দৈর্ঘ্য প্রস্থ এবং ক্ষেত্রফল পাইছি। এখন কথা হচ্ছে জমির ভিতরে যদি পুকুর থাকে সেই পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ এবং ক্ষেত্রফল কি হবে, অবশ্যই
অবশ্যই জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য প্রস্থর চাইতে কম হতে হবে, ঠিক আছে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ ক্ষেত্রফল পাইছি, অর্থাৎ জমির ক্ষেত্রফলটা আমি পাইছি, অর্থাৎ ফুল পার প্লাস পুকুর সহ যে একটা জমি, সেই জমির ক্ষেত্রফলটা আমি পাইছি। আর এখানে কি দেওয়া আছে, 2.5 মিটার পার দেওয়া আছে। আচ্ছা, পার কি, পার হচ্ছে হলো চারদিকে সমান পার বিশিষ্ট কথাটা উল্লেখ করা আছে। তাইলে কিন্তু এই জমিটা দেখতে কেমন, জমিটা দেখতে আমার আয়ত, তাহলে পুকুরের দৈর্ঘ্য প্রস্থ কি হবে, পুকুরের দৈর্ঘ্য হবে আয়তের মতো, পুকুরের প্রস্থ হবে আয়তের মতো, অর্থাৎ আয়তের দৈর্ঘ্য এবং প্রস্থ সমান না, তাহলে পুকুরের দৈর্ঘ্য এবং প্রস্থ কি হবে, সমান হবে না, ঠিক আছে। তাহলে আমি এখন লিখতে পারি এরকম যে পার বাদে, এখন আমি কি করব, এই যে পুকুর আছে না, পুকুরের দৈর্ঘ্য পুকুরের প্রস্থ নির্ণয় করব। এখন কেউ যদি মনে করে, আমি এভাবে লিখবো যে পার বাদে, ঠিক আছে, পার বাদে পুকুরের, পার বাদে পুকুরের দৈর্ঘ্য। আচ্ছা, পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত, আমি খুব ভালো করে জানি এই পাশে কত আছে, এটা 2.5, এটাও 2.5, তাহলে আমাকে কি করতে হবে, পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাকে এক পাশে 2.5 আরেক পাশে 2.5, দুইটা আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে। তাহলে লিখতে পারি, তাহলে পার বাদে পুকুরের দৈর্ঘ্য, আচ্ছা পার বাদে পুকুরের দৈর্ঘ্য কত বসাবো এখন আমি, এই যে 50 মাইনাস 2.5, দুই পাশ আছে বিধায় 2 গুণন দিলাম, ঠিক আছে, মিটার। তাহলে কত আসতেছে এখন, 50 মাইনাস 5 মিটার ইকুয়াল 45 মিটার। আচ্ছা, তাহলে এখনো বলতে পারি পার বাদে পুকুরের প্রস্থ, আচ্ছা তাহলে প্রস্থ কত হবে, প্রস্থ হবে এই পুরোটা কি, আচ্ছা এই পুরো, আচ্ছা এখানে, এখানেও 2.5, এখানেও 2, এখন এই পুরোটা কি হচ্ছে, পুরোটা হলো আমার কি, পুকুর, জমি, তা জমির মান কত, প্রস্থ 40, এই যে 40 মাইনাস 2.5 গুণন 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন কত আসতেছে, 40 মাইনাস 5 মিটার ইকুয়াল 35 মিটার। তাহলে দেখা যাচ্ছে কি, পার বাদে পুকুরের দৈর্ঘ্য আর পার বাদে পুকুরের প্রস্থ পাইলাম, তাহলে এখন কি বলতে পারি, পার বাদে পুকুরের ক্ষেত্রফল, আচ্ছা পার বাদে পুকুরের ক্ষেত্রফল কত পাইছি, 45 গুণন 35 বর্গ মিটার। তাহলে এখন আমরা কি করব, ক্যালকুলেশন করব, 1575 বর্গ মিটার। আচ্ছা, তাহলে এখন কথা হচ্ছে কি, আমি কি বলতে, আমাকে কি বের করতে হবে, পুকুর পাড়ের ক্ষেত্রফল, অর্থাৎ এইটার ক্ষেত্রফল বের করতে হবে, এইটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে, ঠিক আছে। এখন এটা বের করব কিভাবে, এখন এটা বের করতে পারি আমরা এরকম করে, এই ফুলটা কি, এই ফুল হচ্ছিল জমি, তাহলে আমি কি লিখতে পারি, জমির ক্ষেত্রফল, এই যে জমির ক্ষেত্রফল ইকুয়াল, এটা কি পার, তাহলে লিখতে পারি পারের ক্ষেত্রফল প্লাস পুকুরের ক্ষেত্রফল। আচ্ছা, তার মানে কি বলতেছি, এই ফুল হচ্ছিল আমার একটা জমি, এই জমির হচ্ছিল ক্ষেত্রফল ইকুয়াল বলতে পারি পাড়ের ক্ষেত্রফল যোগ পুকুরের ক্ষেত্রফল, ঠিক আছে। এখন একটা জিনিস দেখো, জমির ক্ষেত্রফল বলতে কি বোঝাচ্ছি, জমির ক্ষেত্রফল বলতে বোঝাচ্ছি কি আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল, তাহলে কত, 2000 সমান সমান প্লাস পুকুরের ক্ষেত্রফল কত, এই যে পার বাদে পুকুরের ক্ষেত্রফল 1575, এই যে 1575, আর কি বের করতে হবে, এই যে পুকুরের পাড়ের ক্ষেত্রফল, তাহলে পাড়ের ক্ষেত্রফলটা রেখে দিলাম, এই যে পাড়ের ক্ষেত্রফল। তাহলে এখন কি আমি লিখতে পারি যে পাড়ের
ক্ষেত্রফল ইকুয়াল 2000 মাইনাস 1575 বর্গ মিটার। তাহলে এখন আমরা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি? 425 বর্গ মিটার। তার মানে কি পেলাম? পাড়ের ক্ষেত্রফল কত? পাড়ের ক্ষেত্রফল 425। এখন একটা কাজ কর, আমি কি বলছি, জমি ইকুয়াল পাড় প্লাস পুকুর, অর্থাৎ জমির দৈর্ঘ্য, জমির প্রস্থ, জমির ক্ষেত্রফল। পাড় বাদ দেন, তাহলে পুকুরের দৈর্ঘ্য, পুকুরের প্রস্থ, পুকুরের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল, এটারও ক্ষেত্রফল পাওয়ার পর কি পাড়ের ক্ষেত্রফল বিয়োগ করলে আমি সরাসরি কত পাড়ের ক্ষেত্রফল 425 পেয়ে যাচ্ছে। এখন দেখো 425 আর 1575 যোগ করলে দিন শেষে আমার কি জমির ক্ষেত্রফলের মানটা চলে আসতেছে, অর্থাৎ পাড়ের ক্ষেত্রফল আর পুকুরের ক্ষেত্র যোগ করার পর যদি আমি জমির ক্ষেত্রফলটা পাই তাহলে আমার অঙ্কটা ঠিক আছে। এখন আসো আমরা গ নাম্বার অঙ্কটা সমাধান করি। কি বলতেছে? সামান্তরিকের অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করা। আচ্ছা, সামান্তরিকের অপর একটা কর্ণের দৈর্ঘ্য আমাকে নির্ণয় করতে হবে। এখন আমরা কিভাবে অঙ্কটা সমাধান করব? আমাদের এই সামান্তরিক সংক্রান্ত একটা বেসিক কনসেপ্ট যদি আমাদের ধারণা থাকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, সামান্তরিকের যত টাইপের অঙ্ক আসুক না কেন আমরা খুব সহজে সমাধান করতে পারবো। তবে শর্ত কি, সামান্তরিকের প্রথম যে বেসিক যে কনসেপ্ট সেইটা আমাদেরকে ভালোভাবে জানতে হবে। আর এইটা যদি ভালোভাবে জানতে পারি তাহলে সামান্তরিক সংক্রান্ত যতগুলো প্রশ্ন আসবে আমরা খুব সহজে ইনশাআল্লাহ সমাধান করতে পারবো। ঠিক আছে? আর এই সামান্তরিকের এই যে অপর কর্ণের দৈর্ঘ্য, এই অঙ্কগুলো দেখা যাচ্ছে প্রত্যেক বছরই কোনো না কোনো বোর্ডে চলে আসে। আর যেহেতু এটা কি কুমিল্লা বোর্ড, সাধারণত এটি কি কঠিন টাইপের প্রশ্নটাই চলে আসে। আচ্ছা, তাহলে আমরা কি করি, সামান্তরিকের যে বেসিক যে কনসেপ্ট এইটার উপর ভর করে আমরা এই অঙ্কটা সমাধান করব। তার আগে আমরা অবশ্যই কি করবো, এখন সামান্তরিকের যে বেসিক কনসেপ্ট এইটা আমরা আগে শিখে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথমে কি করব, সামান্তরিকটা রম্বসের মতো একটু বাঁকা হবে, কিন্তু দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থ সমান হবে না। মানে সামান্তরিকের দৈর্ঘ্য অর্থাৎ সামান্তরিকটা হবে রম্বসের মতো দেখতে, কিন্তু সামান্তরিকের যে দুইটা দৈর্ঘ্য এবং সামান্তরিকের দুইটা প্রস্থ সমান হবে। অর্থাৎ আমি বলতে পারি সামান্তরিক আঁকাচ্ছি। আচ্ছা, এই হলো সামান্তরিক। সামান্তরিকে কি, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। ঠিক আছে? আচ্ছা, এইটা জানার পরে এতটুকু আমাদের কাজ। তারপরে কি সামান্তরিকের কি থাকে, দুইটা কর্ণ থাকে, সেই দুইটা কর্ণ এখন আমি বসাচ্ছি না। এখন আমি কি বলবো, নামগুলা বসাই দিই, এ বি সি ডি। ঠিক আছে? তাহলে আমি তো জানি আমাকে কি বলতেছে, এ বি আর সি ডি সমান। আবার এখানে কি আছে, এ ডি সমান সমান বিসি। এতটুকু আমরা জানলাম যে সামান্তরিকের দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান। ঠিক আছে? আচ্ছা, এইটা করার পরে সামান্তরিকে দেখো একটা কর্ণের মান দেওয়া আছে। ঠিক আছে? এখন আমরা কি করি, সামান্তরিকের যে দৈর্ঘ্য, প্রস্থ এবং কর্ণের মান দেওয়া আছে সেইটা আমরা বসাই। সামান্তরিকের দৈর্ঘ্য কত, 50। তাহলে আমি এখানে বসাতে পারি যে এখান থেকে এইটুকার মান হচ্ছে হলো 50। তাহলে এটাও কত, 50, আর এটা হচ্ছে হলো 40, এটা হবে 40। এই মানগুলো আমরা এখানে বসাই দিলাম যে 50, 40। ঠিক আছে? আচ্ছা, তারপরে কি করব, সামান্তরিক একটা কর্ণ আছে না, এই যে কর্ণটা আমি বসাই দিলাম, এই কর্ণ বসাই দিলাম। কর্ণটা কি আসতেছে, এসি। তাহলে বলতে পারি এসি ইকুয়াল 30 মিটার। যেহেতু আমাকে কি বলছে, কর্ণ দেওয়া আছে। আর সাধারণত কি হয়, প্রশ্নে সামান্তরিকের ছোট কর্ণের মানটাই দেওয়া থাকে। এটার মান কত, এটার মান হচ্ছে 30 মিটার। ঠিক আছে? আচ্ছা, এখন এতটুকু আমরা ভালো করে জানলাম যে সামান্তরিকের দৈর্ঘ্য সমান, প্রস্থ সমান এবং সামান্তরিক একটা কর্ণ আছে সেটা বসাই দিলাম। তারপর আমার যে কাজ কি বলছে, সামান্তরিকের অপর কর্ণের মানটা আমাকে বের করতে হবে। তার আগে আমাকে যেটা করতে হবে, এখন এইখানে আমরা কি করি, এই যে এইখানে আমরা একটা লম্ব টানবো। ঠিক আছে? এই লম্ব টানার পরে এইখানেও সেম লম্ব টানবো। ঠিক আছে? আর এইটুকার যে দূরত্ব, এই যে এখন আমি এখানে দিলাম হলো ই বিন্দু। ঠিক আছে?
এই যে ডিইর যে যতটুকু দূরত্ব হবে এইটুকারও দূরত্ব কী হবে, সেম হবে। এই যে সিএফ এর দূরত্বটাও সেম হবে। এই কথাটা আমরা একটু এখানে লিখি। আমি এখানে বক্স আকারে আঁকায় দিই, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের। কি হবে আমাদের এখানে, এ ই ইকুয়াল বিএফ, ঠিক আছে। আর এখানে কি আসছে, ডিই ইকুয়াল সিএফ, অর্থাৎ যদি আমি ডিইর মান পাই তাহলে সিএফ এর মানটা আমি পাবো, আর এর মান যদি আমি পাই তাহলে বিএফ এর মানটা আমি পাবো। এতটুকু হলো আমাদের কাজ। কেন, যদি করি তাহলে এটা কি হচ্ছে, আমার 90 ডিগ্রি কোণ হচ্ছে। এইটাও কি 90 ডিগ্রি কোণ। এইটার জন্য আমি এই পাশে চলে গেলাম, এটা হলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণ হলে আমি জানি 90 ডিগ্রি কোণ হলে আমার দুইটা জিনিস ঘটে। কি 90 ডিগ্রি মানে কি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে আমার দুইটা জিনিস ঘটে। কি কি, পিথাগোরাসের সূত্র এবং ত্রিকোণমিতিক সূত্র। ত্রিকোণমিতিক সূত্র কখন অ্যাপ্লাই করব, যখন একটা কোণ এবং একটা বাহুর মান থাকে। এখানে দেখো, যদি আমি এইখানে এই জিনিসটাই আঁকাই, যে এই জিনিসটা এখন আঁকাইলাম, এই যে বিডি, এইটা সমকোণী ত্রিভুজের কথা যদি চিন্তা করি, তাহলে এইটা কি একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজে এই কোণ এবং এই কোণের মান আমার দেওয়া নাই, সেক্ষেত্রে আমি ত্রিকোণ সূত্র অ্যাপ্লাই করতে পারবো না। কি অ্যাপ্লাই করব, পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কি বলতেছে, অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এখন দেখো এই বিডিটাকে, যে 90 ডিগ্রির বিপরীত বাহু কি বিডি, বিডি হচ্ছে আমার অতিভুজ, আর এই যে ডিএফ এই সম্পূর্ণ হচ্ছে আমার ভূমি, এবং বিএফ হচ্ছে আমার লম্ব। তাহলে আমি লম্বের মানটা পাবো কিভাবে, এই যে এই ইকুয়াল বিএফ। আর এই যে সিএফ এর মানটা কিভাবে পাবো, যে ডি এর মান যদি পাই তাহলে আমি বলতে পারবো ডিসি প্লাস সিএফ ভূমি। তাহলে খুব সহজেই আমি কি করতে পারি, অপর কোণ অর্থাৎ সামান্তরিকের অপর কোণের মানটা আমরা খুব সহজে বের করতে পারি। আচ্ছা, তাহলে আমার তো কি প্রথমে এগুলো লেখাই আছে। এখন আমার কি কাজ, এখন আমি আপাতত এইটুকা মুছে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, এখন একটা জিনিস দেখো, আমি সবসময় বলি যে যখন তুমি চতুর্ভুজের অঙ্ক করবা, চতুর্ভুজটা সবসময়, চতুর্ভুজের অঙ্ক করতে গেলে তোমাকে অবশ্যই ত্রিভুজের সাহায্য নিতে হবে। আচ্ছা, এখন দেখো এটা তো ফুল একটা চতুর্ভুজ ছিল। চতুর্ভুজের পর যখন আমি একটা কর্ণ দিলাম, তখন এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ হয়েছে, ঠিক আছে। এখন এই ত্রিভুজ থেকে আমাকে ডি এর মান এবং এ এর মানটা আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে কি, ডি এর মান তো আমরা বের করতে পারবো না, কিন্তু এই যে উচ্চতা মানটা আমরা বের করতে পারবো, অর্থাৎ ত্রিভুজ থেকে আমরা উচ্চতা মানটা বের করতে পারবো। তাহলে এই যে 40, 30, 50, দেখা যায় এই ত্রিভুজে তিনটা বাহুর মান দেওয়া আছে। আর তিনটা বাহুর মান যদি দেওয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা খুব সহজেই সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করতে পারি। আর ক্ষেত্রফল বের করতে পারলে তাহলে ওই ত্রিভুজের উচ্চতা আমরা বের করতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, যে এরকম যে অর্ধ, আচ্ছা এখানে লিখি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই যে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। আচ্ছা, ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল কি, আমরা জানি ত্রিভুজের তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি, এস রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। আচ্ছা, এখন দেখো আমার এইখানে তিনটা বাহুর মানই দেওয়া আছে, কিন্তু এস এর মান নেই। এসটা কি, এস হলো অর্ধ পরিসীমা। যদি কোনো ত্রিভুজের তিনটা বাহুর মান দেওয়া থাকে, সেই ত্রিভুজের পরিসীমা অর্ধ পরিসীমা খুব সহজে আমরা বের করতে পারি। সেই সূত্রটা কি, আমরা এখানে লিখলাম যে 2s ইকুয়াল এ প্লাস বি প্লাস সি। তাহলে এস ইকুয়াল 50 যোগ 40 যোগ 30 ডিভাইডেড 2। তাহলে এখন কত আসতেছে, 50 আর 40 যোগ করলে 90, 90 সাথে 30 যোগ করলে হয় 120, 2 দ্বারা ভাগ করলে হয় 60, এই যে 60 মিটার। তাহলে আমি এস এর মানটা আমি পাইলাম। তাহলে এস এর মান যদি পাই, এখানে বসাই দিই, যে 60 মাইনাস 50,
60 মাইনাস 40, 60 মাইনাস 30। আচ্ছা, তাহলে 60 গুণন 10 গুণন 20 গুণন 30। এখন সরাসরি আমরা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আসতেছে হলো আমার 600 বর্গ মিটার। আচ্ছা, তার মানে কি আমার এই যে ভিতরে এই ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল কত? 600 বর্গ মিটার। এখন ওই ত্রিভুজের কি বের করতে হবে? আমার উচ্চতা বের করতে হবে। তাহলে আমরা কি বলতে পারি যে ভূমি, আচ্ছা আমরা কি বলতে পারি যে ভূমি এই, ভূমি গুণন, আচ্ছা ভূমি হচ্ছে হলো কত? ভূমি হচ্ছে হলো আমার সিডি, এই যে সিডি গুণন উচ্চতা কত? এই যে এই ইকুয়াল, আমরা জানি ভূমি গুণন উচ্চতা, অর্থাৎ যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে কত? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে এই যে সিডি গুণন এই, তাহলে এর সাথে কি লিখবো আমরা? হাফ। তাহলে হাফ ভূমি গুণন উচ্চতা ইকুয়াল কি? ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা? ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন দেখো আমি কি করব, যে হাফ সিডি, সিডির মান কত? 50। এই যে 50 গুণন এ ই ইকুয়াল ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল কত পাইছি? এই যে 600। ঠিক আছে, 600 পাওয়ার পর আমি কি এরকম করে লিখতে পারি এখন, যে কাটাকাটি হলো 25, এখানে কাটাকাটি করলে কত হয়? 25, 25 আর এই কি অবস্থায়? গুণ অবস্থায় আছে, তাহলে ভাগ করলে কত আসে? এই যে এ ই ইকুয়াল 600 ডিভাইডেড 25। তাহলে এ এর মান কত আসতেছে? এর মান আসতেছে ওইদিকে হলো 2, থাকে হলো 10, 10 থাকলে হচ্ছে 4, তাহলে এত মিটার, অর্থাৎ 24 মিটার। তাইলে এ এর মান কত পাইলাম? 24 মিটার। তাহলে এ ই আর বি এফ এর মান কত পাচ্ছি? 24 মিটার। তাহলে বি এফ এর মান কত? 24 মিটার আমি পাইলাম। আচ্ছা, এখন দেখা যাচ্ছে বিএফ এর মান পাইলাম, এখন আমার কার মান দরকার? সিএফ এর মানটা আমার দরকার। সিএফ এর মানটা কিভাবে পাবো? এই যে ডি এর মানটা যদি বের করতে পারি তাহলেই কি আমি সিএফ এর মানটা বসাইতে পারবো। তাহলে এখন দেখা যাচ্ছে কি এইটা কি একটা, এই এখন আমি এই ত্রিভুজটার কথা কল্পনা করতে পারি, ত্রিভুজ এ ডিই, এটা কি একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 40 এবং উচ্চতা কত আছে? 24 দেওয়া আছে। তাহলে খুব সহজেই কি ডি এর মানটা আমরা বের করতে পারি। তাহলে এখন কি আমি লিখতে পারি যে ত্রিভুজ, আচ্ছা সমকোণী কথাটা লিখবো, আচ্ছা সমকোণী, সমকোণী ত্রিভুজ এ ডি ই এ। আচ্ছা কি জানি, আচ্ছা সমকোণী ত্রিভুজ হলে কি ঘটে? দুইটা সূত্র ঘটে, একটা ত্রিকোণিক সূত্র, একটা পিথাগোরাসের সূত্র। ত্রিকোণিক সূত্র তখনই অ্যাপ্লাই করব যখন 90 ডিগ্রি বাদে এই পাশে যে দুইটা কোণের একটা কোণের মান থাকতো, এবং তাহলে খুব সহজে আমরা ত্রিকোণিক সূত্র অ্যাপ্লাই করতে পারতাম। যেহেতু কি কোণের মান দেওয়া নাই, তাহলে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? পিথাগোরাসের সূত্র। পিথাগোরাসের সূত্র কি বলতেছে? যদি দুইটা বাহুর মান দেওয়া থাকে, এখন দেখো এইডির মানটা অলরেডি আমার 40 দেওয়া আছে এবং এইর মানটা মাত্রই পাইলাম কত? 24 মিটার পাইলাম। তো দুইটা বাহুর মান যদি দেওয়া থাকে তাহলে কি ইজিলি দিন সে ডি এর মানটা আমি বের করতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারি সমকোণী ত্রিভুজ এ ডি ই এ। আচ্ছা, তাহলে ভূমি স্কয়ার, এই যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইকুয়াল অতিভুজ স্কয়ার। আচ্ছা ডিই, এই যে ডিই স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার মাইনাস এই স্কয়ার। আচ্ছা এডির মান কত? এডির মান হচ্ছে হলো 40, এই 40 স্কয়ার। এর মান কত? এর মান হচ্ছে হলো 24 স্কয়ার। ঠিক আছে, তাহলে কত আসতেছে? 1600 মাইনাস 576। তাহলে 1600 মাইনাস 576 বিয়োগ করলে কত আসতেছে? 1024। আচ্ছা ডিই, এখন স্কয়ার আছে, ওই পাশে গেলে কি হয়?
ওই পাশে গেলে হয় হলো আমার রুট। তাহলে আমার ডির মান কত? ডিই ইকুয়াল 32 মিটার। তাহলে এই ডির মান কত বললাম? 32, আর সিএফ এর মান কত? এই যে 32 মিটার। ঠিক আছে, এই কথাটা একটু আমি এখন এভাবে লিখলাম যে ডিই ইকুয়াল সিএফ ইকুয়াল 32 মিটার। আচ্ছা, এখন আমার কি দরকার? এখন একটা জিনিস দেখো, এই ফুলটার মান কত? ফুল হচ্ছে ডিএফ না? আমি কি লিখতে পারি ডিএফ ইকুয়াল, এই কথা লিখতে পারি সিডি, যে সিডি যোগ সিএফ। আচ্ছা, সিডি এর মান কত? এই যে সিডি মান কত অলরেডি আমার 50 দেওয়া আছে, এখানে লিখি যে 50 যোগ সিএফ এর মান পাইলাম মাত্র 32, এই যে 32 মিটার। তাহলে হচ্ছে কত? 82 মিটার। তাহলে এখন দেখো এই ফুলটার মান কত পাইছি? ফুলটার মান হচ্ছে হলো আমার 82 মিটার, আর এইটুকু মান কত পাচ্ছি? 24 মিটার। আর এইটা কি আমার সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হলে আমি নির্দ্বিধায় এখানে একটা কর্ণ দিলে আঁকাই, তাহলে এটা কি হচ্ছিল? সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু কি? বিডি। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে কি? বিডি। সমকোণী ত্রিভুজের বিপরীত বাহু হচ্ছে হলো 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে হলো বিডি। বিডিটা কি? অতিভুজ, কিন্তু সামান্তরিকে কি অপর কর্ণ না? তাহলে এখন আমি খুব সহজেই সমকোণী ত্রিভুজের সূত্রটা অ্যাপ্লাই করে আমি বিডির মানটা আমরা বের করতে পারি। তাহলে আমরা এখন কি লিখবো? এই যে বিডি স্কয়ার ইকুয়াল ডিএফ স্কয়ার যোগ বিএফ স্কয়ার। ঠিক আছে, আচ্ছা ডিএফ এর মান কত? ডিএফ এর মান হচ্ছে হলো 82, এই যে 82 স্কয়ার, আর বিএফ এর মান হচ্ছে হলো 24 স্কয়ার। 67, 24 যোগ 576 সমান সমান এইটা। এখন কি আছে? এই যে বিডি, বিডির উপরে কি আছে? স্কয়ার, তাহলে বিডি স্কয়ার ওই পাশে গেলে কি হয়? রুট হয়। তাহলে বিডি এর মান কত পাচ্ছি আমরা? 85.44 মিটার। তো আশা করি এই অঙ্কটা তোমরা ভালোভাবে বুঝতে পারছো। তার মানে আমাকে কি করতে হবে? এই বেসিক কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে, অর্থাৎ সামান্তরিকের দৈর্ঘ্য প্রস্থ সমান এবং এটা কোণের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, তারপর আমাকে কি করতে হবে? এই যে কালো চিহ্ন, এইটার মান বের করতে, এইটার মান সমান এইটুকার মান বের করার পরে ফুল যোগ করব। ঠিক আছে, এখন এই বেসিক কনসেপ্ট ভালোভাবে যদি তোমরা বুঝতে পারো, তাহলে এই অঙ্কের মতো যতগুলো প্রশ্ন আসুক না কেন, তো তোমরা খুব সহজেই সমাধানটা করতে পারবা।